আসসালামু আলাইকুম। আজকে অনার্স তৃতীয় বর্ষের মেকানিক্স অর্থাৎ বলবিদ্যা, এই বলবিদ্যা সাবজেক্টের চ্যাপ্টার 1 মোশন অফ এ পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন 1, এখান থেকে আমি একটা ম্যাথ সলভ করব। এই একটা ম্যাথের আলোকে আশা করি অনেক ম্যাথগুলো সলভ করা যাবে। ঠিক আছে, এক্সাম্পল 1 মোস্ট ইম্পর্টেন্ট, 2008, 15 আর 20 সালে আসছিল, 18 সালে আসছিল। এক্সাম্পল 1-এ বলছে একটি কণা এ বিন্দু হতে স্থির অবস্থায় ও এ সরলরেখায় এমন ত্বরণে সঞ্চার করে যা সর্বদাই ও বিন্দু হতে বাইরের দিকে, ঠিক আছে, এবং যা ও বিন্দু হইতে ইহার দূরত্ব অনুসারে পরিবর্তনশীল। গতি আলোচনা করো। এখন আমরা নয় একটা জিনিস বুঝলাম যে একটা বিন্দু, মনে করি এ একটা মানে ও এ আর এখানে আছে কত পি, ঠিক আছে। এ একটি বিন্দু স্থির অবস্থায় ছিল, ওই বিন্দুটা ও এ সরলরেখায় চলতেছিল। কোন সরলরেখায়? ও এ সরলরেখায় চলতেছিল। কি ত্বরণে? এমন একটা ত্বরণে সঞ্চার করতেছিল যা ও বিন্দু হইতে বাইরের দিকে, এটা হচ্ছে ওর মূল বিন্দু ছিল। এখান থেকে ও বাইরের দিকে হচ্ছে কি করতেছিল? চলতে শুরু করছিল, ঠিক আছে। ইহার দূরত্ব অনুসারে এ কি হচ্ছিল? পরিবর্তন হচ্ছিল, ঠিক আছে। ওর দূরত্ব বাড়ছিল, দূরত্ব বাড়লে পরে বেগও বাড়তেছিল। এখন বলছে গতি আলোচনা করো। এখন গতি আলোচনা করতে হলে পরে আমার কিছু জিনিস জানা থাকা দরকার। গতির সংজ্ঞাটা জানা থাকা দরকার, গতির সমীকরণটা জানা থাকা দরকার। এখন গতির সাথে কি কি রিলেটেড আছে ওইগুলোও জানা থাকা দরকার। সেগুলো আমি সবই আলোচনা করতেছি। এক্সাম্পল 1টা আমি আলোচনা করতেছি। এক্সাম্পল 1টা সলভ করবো। 1টা সলভ করার আগে আমি ওই বেসিকগুলো আগে দিয়ে নিই, ঠিক আছে। এটা এখানে থাক, আমি বেসিকটা আগে লিখে নিই। আমরা প্রথমে গতির সমীকরণটা আগে লিখে নেব, ঠিক আছে। মানে গতি কাকে বলে সেটা সম্পর্কে জানবো। এই গতির ভিতরে কি কি আছে সেগুলো আমরা জেনে নেব, ঠিক আছে। সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন থেকে কি বলা হয়? গতি, মানে গতিশীল একটা বস্তু বলা হয়। আর এই অবস্থানের পরিবর্তনের ঘটনাকে বলা হয় কি? গতি। তাহলে আমরা গতির সমীকরণটা একটু লিখে নিই। সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে, ঠিক আছে। তাহলে সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তখন ওই গতিশীল বস্তু, মানে ওইটাকে কি বলা হয়? গতিশীল বলা হয়। তখন তাকে কি বলা হয়? গতিশীল। আমি সংজ্ঞাটা লিখে নিচ্ছি কারণ সংজ্ঞাটা অনেকেই জানে না, ঠিক আছে। গতিশীল বলা হয়। এই অবস্থানের পরিবর্তনের ঘটনাকে কি বলা হয়? এই অবস্থানের পরিবর্তনের ঘটনাকে আমরা গতি বলবো, ঠিক আছে। এই অবস্থানের পরিবর্তনকে আমরা কি বলবো? গতি বলবো, গতি বলা হয়, ঠিক আছে। সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর, মানে আমার এখানে একটা ও বিন্দু, এই ও বিন্দুতে আমি মনে করি এখানে একটা বস্তু ছিল, বস্তু ছিল। এই বস্তুটা সময়ের সাথে সাথে চলতে থাকতেছে। কোন দিকে? ও বিন্দুর বাহিরের দিকে চলতেছে, ঠিক আছে। চললে পারে এখানে কিছু ত্বরণ ঘটেছিল, এখানে মানে দূরত্ব অতিক্রান্ত করছিল, ঠিক আছে। এই সকল কিছু নিয়ে গতি। তাহলে আমরা গতি শিখলাম। আরেকটা জিনিস শিখে নিই। আমরা কিন্তু সেই 9-10 থেকে শিখে আসছি যে গতির একটা সমীকরণ আছে, ঠিক আছে। তাহলে গতির সমীকরণটা কি সেটা আমার জানা থাকতে হবে। গতির সমীকরণটা কি ছিল সেটা প্রথমে আমরা একটু জানি নিই। আমার এই গতির সমীকরণটা ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস কত? এটি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটার অন্য ভাষায় করবো, যেহেতু এটা বড় ক্লাস, অন্য ভাষায় করবো। তাহলে ভি ইকুয়াল টু আদি বেগ, আদি অবস্থায় তো 0 ছিল, তাহলে 0 প্লাস কত? এটি। তাহলে ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি কত? এটি। এটা হচ্ছে আমার ত্বরণ, টিটা হচ্ছে সময়, আর ভিটা হচ্ছে বেগ।
তাহলে আমরা গতির ভিতরে কি কি আলোচনা করব, বেগ আলোচনা করব, ত্বরণ সম্পর্কে আলোচনা করব, সেই ত্বরণ কত ত্বরণে চলেছিল আর কত দূরত্ব অতিক্রান্ত করছিল, দূরত্বরে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, এটা নিয়ে আলোচনা করব। মূল কথা আমরা গতি আর অতিক্রান্ত দূরত্ব আলোচনা করলে পরেই ওইটারে আমরা গতির ভিতরে পড়ে, আর ওইটা হচ্ছে আমার গতি নিয়ে আলোচনা করা শেষ। ঠিক আছে, আমরা গতির সমীকরণ কিন্তু শিখছি ভি ইকুয়াল টু কত, এটি। ঠিক আছে, আমরা ওইটারে অন্য ভাষায় নেব, ওইখানে একটা কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট আকারে ছিল, এটারে কনস্ট্যান্টে আমরা অন্য ভাষায় লিখবো, এখানে দূরত্বরে অন্য ভাষায় লিখে নেবো, সময়ের অন্য আকারে লিখে নেবো। ঠিক আছে, গতি সমীকরণ আমরা সাধারণত এটা জেনে আসতেছি। তাহলে আমরা মেইন অঙ্কে চলে যাই। মেইন অঙ্কটা আমার ছিল, আমি আরেকবার করে নিই। মেইন অঙ্কটা ছিল একটি কণা এ বিন্দু হতে স্থির অবস্থায় ও এ সরলরেখায়, একটি কণা কি ছিল, একটি কণা এ বিন্দু হতে স্থির অবস্থায় ও এ, এই ও এ সরলরেখায় কি করতেছিল, ও এ সরলরেখায় এমন ত্বরণে সঞ্চার করতেছিল, এমন ত্বরণে যাচ্ছিল যা সর্বদাই ও বিন্দু হতে বাইরের দিকে, এই দেখো ও বিন্দু হতে কোন দিকে, বাইরের দিকে, এবং যা ও বিন্দু হইতে ইহার দূরত্ব অনুসারে কি হয়, পরিবর্তনশীল হয়। দূরত্ব অনুসারে কি হবে, ওই গতিটা পরিবর্তনশীল হবে। তাহলে আমাদের কি করতে হবে, গতিটা আলোচনা করতে হবে। ঠিক আছে, আমি মাত্র আরেকবার দেখালাম। এবার আমরা প্রথমে মনে করি এক্স ইকুয়াল টু কত, ও এ, এক্স ইকুয়াল টু এ, আমার এই টোটাল এখান থেকে এই ও এ ইকুয়াল টু কত, এক্স। ঠিক আছে, এখান থেকে এ, ও এ ইকুয়াল টু মানে এক্স ইকুয়াল টু ও এ ইকুয়াল টু কত, এ। ঠিক আছে, ও এ ইকুয়াল টু এ, আর টোটাল যে এই ও থেকে পি পর্যন্ত, এটার আমরা টোটাল না, এখান থেকে ও এ ইকুয়াল টু আমরা এ ধরে নিলাম। ঠিক আছে, ও ইকুয়াল টু এ, আর এই টোটাল ও থেকে পি পর্যন্ত এই টোটাল দূরত্বটা আমরা কি ধরে নিলাম, এক্স ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আবার কি ধরলাম, ও ইকুয়াল টু এ, ও পি ইকুয়াল টু কত দিলাম, এক্স ধরে নিলাম। কিছু জন্য দিলাম সেটাও বলতেছি। মনে করি এক্স ইকুয়াল টু ও ইকুয়াল টু এ, দূরত্ব থেকে স্থির অবস্থায় একটি কণা যাত্রা করে, স্থির অবস্থায়, এখানে ওর আদিবেগ ছিল 0, যাত্রা শুরু করে এমন ত্বরণে চলতে শুরু করলো টি সময়কালে, যেহেতু এখানে একটা সময় ছিল, টি সময়কালে পি বিন্দুতে পৌঁছালো, ভি বেগে পৌঁছালো। ওর বেগটা কত ছিল আমরা বেগটাও জানি না, ভি বেগে পৌঁছালো, যেন ও পি ইকুয়াল টু কত হয়, এক্স হয়। তাহলে গতির সমীকরণ হবে, তাহলে আমরা গতির সমীকরণ কি লিখতে পারি, আমরা গতির সমীকরণ একবারে লিখতে পারি যে অ্যাক্সেলারেশন মানে ত্বরণ। ঠিক আছে, এ সি এন অ্যাক্সেলারেশন, এফটা হচ্ছে ত্বরণ বোঝাচ্ছে, যেহেতু এখানে গতি কাজ করছিল, এখানে অবশ্যই ত্বরণ কাজ করছিল। ঠিক আছে, ইকুয়াল টু কত, যেহেতু এটা সমানুপাতিক হারে মানে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা এটা লিখতে পারি কত, মিউ এক্স। মিউটা হচ্ছে কনস্ট্যান্ট, এক্সটা হচ্ছে কত, দূরত্ব। ঠিক আছে, যেহেতু ও স্থির অবস্থায়, এটা আদিবেগ কত ছিল, 0 ছিল, তাহলে আমরা অ্যাক্সেলারেশন এফ ইকুয়াল টু লিখতে পারি, মানে এটার অ্যাক্সেলারেশন মানে ভি, কেমন করে ভি আসতেছে সেটা আমরা বলতেছি, মিউ কত, এক্স। তাহলে এটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার বেগ, অ্যাক্সেলারেশন মানে বেগ। ঠিক আছে, এফটা বেগ হিসেবে কাজ করবে, এটা আমরা লিখতে পারি, বা এটা আমরা লিখতে পারি ডিভি বাই কত, ডিটি ইকুয়াল টু মিউ এক্স, কারণ সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ঠিক আছে, এফ অ্যাক্সেলারেশন এফ, তাহলে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, ত্বরণ ইকুয়াল টু কত, মিউ এক্স। মূলত এটা এমন ছিল, এফ সমানুপাতিক কত, মিউ এক্স। ঠিক আছে, সমানুপাতিক কত, মিউ এক্স, দূরত্বের সাথে সমানুপাতিক হারে কি বলতেছে, বেগটা বৃদ্ধি পেতেছে। তাই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে একটা কনস্ট্যান্ট মান মিউ আসে, আর একটা সমান চিহ্ন আসে। ঠিক আছে, এখন এটারে আমরা লিখতে পারি ডিভি বাই ডিএক্স গুণ ডিএক্স বাই কত, ডিটি। এই ডিএক্স কেটে দেয়, ডিএক্স বাই ডিটি থাকে, এত ইকুয়াল টু কত, মিউ এক্স। আমার মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে ডিভি বাই ডিএক্স গুণ ডিএক্স বাই ডিটি লিখতে পারি, এত ইকুয়াল টু কত, মিউ এক্স। কিসের জন্য লিখলাম সেটাও আমি দেখতেছি। এখন ডিএক্স বাই ডিভি বাই ডিএক্স, ঠিক আছে, ডিভি বাই ডিএক্স আর ডিএক্স বাই ডিটি এটা কেটে দেয়। এখন আমরা আরেকটা জিনিস জানি যে সময়ের সাথে এই এক্সটা হচ্ছে সরণ, সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে কি বলা হয়, সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। ঠিক আছে, তাহলে বেগটা আমরা কি লিখি, আগে লিখি, তাহলে ভিটা আগে লিখি, তাহলে ভিটা হচ্ছে বেগ, তাহলে ডিভি বাই কত, ডিএক্স ইকুয়াল টু কত, মিউ এক্স, ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু মিউ এক্স। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা ভিগুলো একদিক করব আর এক্সগুলো একদিক করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ডিভি ইকুয়াল টু মিউ এক্স কত, ডিএক্স। ঠিক আছে, এটাগুলোরে কি করলাম, একদিক করলাম, ভিগুলোরে একদিক করলাম, আর মিউগুলোরে কি মানে এক্সগুলোরে কি করে নিলাম, একদিক করে নিলাম। এখন মানে যখন এক্স ইকুয়াল টু কত ছিল, এ ছিল,
ঠিক আছে, আমরা ধরে নিয়েছিলাম এক্স ইকাল টু কত এ, এই যে প্রথম অবস্থায় যখন এক্স ইকাল টু এ মানে সরণ হতে এক্স ইকাল টু এ হতে এক্স ইকাল টু এক্স, আমরা টোটাল মানে সরণটা জানি না, তাই আমরা ধরে নিলাম এক্স ইকাল টু কত হতে এক্স ইকাল টু এ হতে এক্স ইকাল টু এক্স এর অনুসঙ্গ তখন বেগ কত ছিল, বেগ ছিল জিরো হতে, মানে জিরো থেকে আমার বেগটা শুরু হয়েছিল, জিরো থেকে ওই পর্যন্ত গেছিল, ভি ইকাল টু জিরো হতে ভি ইকাল টু কত পর্যন্ত, ওর বেগ কত পর্যন্ত বাড়ছিল আমরা জানি, কিন্তু আদি অবস্থায় ওর বেগটা কত ছিল, জিরো ছিল। ভি ইকাল টু কত পর্যন্ত, ভি পর্যন্ত সীমায় সমাকলন করে, ঠিক আছে। তাইলে আমরা লিমিটটা নিয়ে নিলাম এক্স ইকাল টু এ হতে এক্স ইকাল টু কত পর্যন্ত, এক্স পর্যন্ত এর অনুসঙ্গ ভি ইকাল টু জিরো হতে, মানে ওই যে দূরত্ব অতিক্রম করছিল ওর বেগটা কত ছিল, ওর অনুসঙ্গটা কত ছিল, এক্স ভি ইকাল টু জিরো থেকে ভি ইকাল টু ভি পর্যন্ত, কারণ আমরা এটার রিয়েল বেগও জানি না, রিয়েল দূরত্বটাও আমরা কি জানি না, ঠিক আছে। এখন আমরা এটার কি করব, সমাকলন করব, এই দূরত্বে সমাকলন করব, তাহলে এটার উভয় পক্ষে আমরা কি দেব, ইন্টিগ্রেশন করব, এটার ইন্টিগ্রেশন করব, তাহলে এই বেগ কত ছিল, জিরো থেকে ভি পর্যন্ত, তাহলে জিরো থেকে ভি পর্যন্ত ভি কত ডিভি ইকাল টু, এখানে সমাকলন চিহ্ন দেবো, সমাকলন চিহ্ন দেওয়া মিউটা কনস্ট্যান্ট, মিউটারে আমরা আগে লিখে নিলাম, তাহলে এটার লিমিটটা আমার কত ছিল, এক্স ইকাল টু এ থেকে এক্স ইকাল টু কত পর্যন্ত, এক্স পর্যন্ত, তাহলে এক্স কত ডিএক্স। এখন আমরা সমাকলন করে দেবো, যেহেতু আমরা কি আলোচনা করব, যেহেতু আমরা গতি আলোচনা করব, ভি আলোচনা করব আর সরণটা আলোচনা করলে পরে আমার গতিটা আলোচনা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটার আমরা ইন্টিগ্রেশন করব, ভির ডিভির সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু, পাওয়ার 1 বৃদ্ধি পায়, তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু, আপার লিমিট কত ভি, লোয়ার লিমিট জিরো ইকাল টু, মিউটা তো কনস্ট্যান্ট, এক্সরা আমরা ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু, আপার লিমিট এক্স, লোয়ার লিমিট কত এ, লোয়ার লিমিট এ, বা এবার আমরা লিমিটটা বসা দেবো, লিমিটটা বসানোর আগে এ পাশেও হাফ আছে, এ পাশেও হাফ আছে, মানে ভাগ টু আকার আছে, উভয় দিক থেকে কি করে দেবো, টু বাদ দিয়ে দেবো, বাদ দেওয়ার আগে ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু, আপার লিমিট ভি এর জায়গায় ভি বসালে ভি স্কোয়ার থাকে, ভি স্কোয়ার ডিভাইডেড টু জিরো বসালে পরে কত জিরো, বিয়োগ মিউটা হচ্ছে কনস্ট্যান্ট, এক্স এর জায়গায় এক্স বসালে পরে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু বিয়োগ, এখন আমরা কত বসাবো, এখন আমাদের কাজ হবে এ বসানে, তাহলে এ স্কোয়ার ডিভাইডেড বাই কত আসতেছে, টু আসতেছে, এ স্কোয়ার ডিভাইডেড বাই টু, ঠিক আছে। আমরা লিমিটটা বসে দিলাম, এখন উভয় দিকে এখান থেকে হাফ কম নিলে পরে এখানেও হাফ, উভয় দিক থেকে আমরা হাফ বাদ দিয়ে দেওয়ার পরে একবার আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু, মিউটা তো থাকবেই, মিউটা আমার কনস্ট্যান্ট, এখানে থাকতেছে এক্স স্কোয়ার বিয়োগ কত এ স্কোয়ার, ঠিক আছে। উভয় দিক থেকে এখানে হাফ কম নিলে পরে 1/2, এখানে 1/2, ওই টু বাদ দিয়ে দিলে পরে ভি স্কোয়ার ইকুয়াল টু মিউ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার, মিউ স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার। এখন এখান থেকে আমরা লিখতে পারি, মানে এখানে আমরা কি ইকুয়াল টু পেলাম, আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু পেলাম, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত পেলাম, ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা রাশিটা আর একবার তুলে নিই, ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা পেলাম মিউ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার, এখান থেকে খালি ভি ইকুয়াল টু আমরা পাচ্ছি রুট ওভার মিউ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে কিন্তু আমরা প্লাস মাইনাস দিলাম না, কারণ আমার এটা ছিল ও বিন্দু, এটা ছিল আমার এ বিন্দু, এটা ছিল পি বিন্দু, আমার জিরো বিন্দু থেকে আমার গতিটা বাইরের দিকে যাচ্ছিল, কেন্দ্রের দিকে না, কেন্দ্রের দিকে আসলে পরে মাইনাস হয়, আর বাইরের দিকে গেলে পরে গতিটা কি হয়, পজিটিভ হয়, ঠিক আছে। এটারে আমরা নাম দিলাম, এটার নাম দিলাম কত নং ইকুয়েশন, এটার নাম দিলাম আমরা 1 নং ইকুয়েশন। এখন যেহেতু টি এর মানে সময় এর সঙ্গে ভি বাড়ে, মানে বেগ বাড়ে, ঠিক আছে, বেগ বাড়ে কেবল যোগ বোধক চিহ্ন নেওয়া হয়েছে, ঠিক আছে, চিহ্ন নেওয়া হয়েছে, ঠিক আছে। কারণ আমার সময়ের সাথে সাথে বেগটা কি করতেছিল, বৃদ্ধি পাচ্ছিল, ঠিক আছে। কোন দিকে বৃদ্ধি পাচ্ছিল, কেন্দ্রের বাইরের দিকে বৃদ্ধি পাচ্ছিল, সেই জন্য আমরা কি চিহ্ন নিয়েছি, পজিটিভ চিহ্ন নিয়েছি। আমরা লিখতে পারি, এখন কি লিখতে পারি সেটা একটু দেখি, ঠিক আছে। আমরা ভি ইকুয়াল টু ছিল কত, আমার ভি ইকুয়াল ছিল মিউ রুট ওভার
রুট ওভার মিউ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কত স্কোয়ার এ স্কোয়ার, এটা আমরা লিখতে পারি, এই বেগটা আমরা লিখতে পারি ডিএক্স বাই কত ডিটি, কারণ সময়ের সাথে সরণের পরিবর্তন হারকেই বেগ বলে। এত ইকুয়ালটা আমরা পাইছি কত রুট ওভার মিউ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার, এটাই তো আমরা পাইছি। এখন আমাদের কাজ হবে বা ডিএক্স ইকুয়াল টু, আমরা রুট ওভার এক্সগুলোরে একদিক করবো, রুট ওভার এখানে রুট কিন্তু দুইটার সাথে দেওয়া যায়, কেমন করে দেওয়া যায়, রুট ওভার মিউ আকারে লেখা যায়, রুট ওভার কত এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আকারে লেখা যায়। আমরা এইটারে গুণ আকারে থাকবে না, এই পাশে নিয়ে আসবো, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারে এই পাশে নিয়ে আসলাম, এখানে থাকলো কত রুট ওভার মিউ, তাহলে রুট ওভার মিউ আর ডিটি ভাগ আছে ওই পাশে দেয় গুণ, তাহলে ইন্টু কত ডিটি, ঠিক আছে, এই আকারে লেখা যায়। এখন আমরা আবার লিমিট নেব, যখন ওইবার তো আমরা কিসের সাথে ওইবার হচ্ছে আমরা বেগ আর সরণের সাথে ইন্টিগ্রেশন করছিলাম, এবার সময় আর বেগের সাথে ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। যখন টি ইকুয়াল টু 0 হতে টি ইকুয়াল টু টি এর অনুষঙ্গ, টি এর অনুষঙ্গ এক্স ইকুয়াল টু এ হতে এক্স ইকুয়াল টু কত পর্যন্ত এক্স পর্যন্ত সীমায় সমাকলন করে, ঠিক আছে, কারে সমাকলন করব, এইটারে আমরা কি করে দেবো সমাকলন করে দেবো। তাহলে ইন্টিগ্রেশন লিমিটটা ছিল এক্স এর লিমিটটা ছিল, কারণ এই পাশে আমার এক্স এর লিমিট আর এই পাশে আমার কিসের লিমিট টি এর লিমিট, তাহলে এক্স এর লিমিট এ থেকে কত ছিল, আমার এক্স এর লিমিট ছিল এ থেকে এক্স পর্যন্ত, তাহলে এ থেকে এক্স আর এটা ছিল ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার ইকুয়াল টু, এখন এখানেও আমরা সমাকলন করব, মিউটা তো কনস্ট্যান্ট, রুট ওভার মিউটা কনস্ট্যান্ট আকারে রেখে দিলাম, এটার লিমিটটা আমার ছিল 0 থেকে কত পর্যন্ত টি পর্যন্ত ইন্টু কত ডিটি, এটার আমরা কি করব সমাকলন করব, ঠিক আছে। এখন এটা তো আর সমাকলন হচ্ছে না, এপাশে সমাকলন হচ্ছে না, এপাশে ধরে আমার সমাকলন করতে হবে, আর এই পাশে যদি আমরা টি রে এখানে কিছু নেই, মানে 1 আছে, 1 এর সাপেক্ষে ডিটিটা ইন্টিগ্রেশন করলে পরে আমার টি চলে আসে, ঠিক আছে, এটা আমার সমাকলন হচ্ছে, কিন্তু এখানে আমার সমাকলন হচ্ছে না, সমাকলন না হলে পরে আমরা একটু দূরে সমাকলন করতে হয়, ঠিক আছে, যা আমরা অনার্স ফার্স্ট ইয়ার অনার্স সেকেন্ড ইয়ার থেকে করে আসতেছি। ধরি এক্স ইকুয়াল টু এ কস এইচ থিটা, এটা হচ্ছে আমরা ধরে নিলাম, না ধরলে পরে এটা সমাকলন করা সম্ভব না, যেহেতু আমার গতি আলোচনা করতে বলছে, তাই আমরা এটা ধরে নিলাম, ঠিক আছে। আমরা এক্স এ সাইন এইচ থিটাও ধরতে পারতাম, কোনো সমস্যা নেই, ওটা ধরলে পরেও আমার একই ভ্যালু আসতেছে। আমরা এক্সের সাপেক্ষে এটা কী করে দেবো, এক্সের সাপেক্ষে আমরা যদি ডেরিভেটিভ করে দিই, এখানে থিটার সাপেক্ষে যদি এখন ডেরিভেটিভ করে দিই, তাহলে ডিএক্স বাই ডি থিটা ইকুয়াল টু, এটা আমার কনস্ট্যান্ট কস এইচ থিটারে করলে পারে সাইন এইচ থিটা, তাহলে সাইন কত এইচ থিটা, ঠিক আছে, সাইন এইচ থিটা, এটারে ডেরিভেটিভ করলে এটা আসতেছে, তাহলে ডিএক্সটা আমরা এই পাশে নিলাম আর ডি থিটারে ওই পাশে নিয়ে ভাগ করে দিলাম, তাহলে এ সাইন এইচ থিটা ইন্টু কত ডি থিটাটা আমরা ওই পাশে নিয়ে কী করে দিলাম গুণ করে দিলাম, ভাগ ছিল গুণ করে দিলাম, ঠিক আছে। আমরা আরও কিছু জিনিস এখান থেকে বাইর করে নিই, তাহলে আমার ম্যাথ করতে সুবিধা হবে, সেটা হচ্ছে আমরা এক্স ইকুয়াল টু কত ধরে নিয়েছিলাম এ কস এইচ থিটা, এটা আমরা ধরে নিয়েছি, এটা কি আকার আছে গুণ আকার আছে, এই পাশে নিয়ে ভাগ করে দিই, তাহলে এক্স বাই এ ইকুয়াল টু কস কত এইচ থিটা। এখান থেকে আরেকটা কাজ করে নিই, কাজটা কি, কসটা আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে ইনভার্স হয়, তাহলে কস ইনভার্স কত এক্স বাই এ ইকুয়াল টু কত থিটা, আমরা থিটাটা বাইর করে নিলাম, থিটা ইকুয়াল টু এত পাইছি, আমার কাজে লাগবে না, সেই জন্য আমি আগে থেকে কী করলাম বাইর করে নিলাম। তাহলে আমরা লিখি, তাহলে মানে লেখা যায়, লিখি আমরা প্রথমে এই যে ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটারে আমরা মানে সীমা দেওয়া থাকবে না, সেটারে আমরা কী করে নেবো, সেটারে আমরা সমাকলন করে নেবো, ইন্টিগ্রেশন করে নেবো, করে তারপরে এখানে বসা, তারপরে লিমিটটা বসাবো, কেমন করে সেটা একটু খেয়াল করো ভাই। এটারে আমরা ডিএক্স বাই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আকারে লিখলাম, ঠিক আছে। লেখার পরে অন্য একটা খাতায় যাই, এই খাতায় যাই, লেখার পরে ইন্টিগ্রেশন, এখন আমরা মানগুলো বসাবো, যে সকল মানগুলো আমরা ধরছি আমরা ওই সকল মানগুলো বসাবো, ঠিক আছে। যে তাহলে আমরা কি কি মান ধরছি সেটা আমরা বসাইনি, আমরা ডিএক্স এর মান পাইছি এ সাইন এইচ থিটা, তাহলে ডিএক্স এর মান বসাই এ সাইন এইচ থিটা, এটা হচ্ছে ডিএক্স এর মান পাইছি, ইন্টু কত ডি থিটা পাইছি, ইন্টু ডি থিটা। আবার আমরা রুট ওভার এক্স এর মান পাইছি, এক্স এর মান কত পাইছি এ কস এইচ থিটা, তাহলে যেহেতু এক্স স্কোয়ার ছিল তাহলে এখানে কী হবে এ স্কোয়ার কস স্কোয়ার এইচ থিটা, তাহলে এ স্কোয়ার
কজ স্কোয়ার কত এইচ থিটা মাইনাস এ স্কোয়ার, এর তো আর মান পাই নাই, তাহলে এ স্কোয়ার আকারে থেকে গেল। এখান থেকে আমরা অল্প একটু ক্যালকুলেশন করে নেব। তাহলে উপরে যে ছিল তাই, তাহলে সাইন এইচ থিটা ইন্টু ডি থিটা ডিভাইডেড বাই, এখান থেকে আমি এটা এ স্কোয়ারটা কমন নেবো, এ স্কোয়ার কমন নিলে পরে তাহলে কজ স্কোয়ার এইচ থিটা মাইনাস কত 1, কজ স্কোয়ার এইচ থিটা মাইনাস 1। তাহলে উপরে যেমন ছিল আমার তেমনই থাক। তাহলে এ সাইন এইচ থিটা ইন্টু ডি থিটা, এখন এ স্কোয়ারের বাইরে নিয়ে আসলে পরে থাই এ কজ স্কোয়ার মানে 1 মাইনাস কজ স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু, অথবা 1 মাইনাস কজ স্কোয়ার ইকুয়াল টু আমরা সূত্র জানি কত সাইন স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ারে আমরা যদি রুট মুক্ত করি তাহলে একবারে লিখতে পারি কত সাইন থিটা, সাইন থিটা বলতে সাইন এইচ থিটা। ঠিক আছে, সাইন কত থিটা, সাইন আমার আসতেছে হচ্ছে এইচ থিটা। তাহলে সাইন যদি এইচ থিটা হয় তাহলে আমরা একবারে এখন আমরা লিখতে পারতেছি এটা আর এটা কাটে দিতে পারতেছি। তাহলে আমার থাকতেছে ইন্টিগ্রেশন খালি কত ডি থিটা, ইন্টিগ্রেশন খালি ডি থিটা। আমরা ডি থিটা এখানে কিছু নয় মানে 1 যদি থিটার সাপেক্ষে যদি ডেরিভেটিভ মানে ইন্টিগ্রেশন করি তাহলে আমার কি থাকতেছে 1 রে থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে পরে আমার খালি থাকে থিটা আর প্লাস কত সি, একটা কনস্ট্যান্ট মান সি আসে। আমরা কিন্তু একটা কি পেলাম, ভ্যালু পেলাম। কিসের ভ্যালু পেলাম, ডিএক্স ডিভাইডেড রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, লিমিট ছাড়া একটা ভ্যালু পেলাম। এখন এইটুকের মান আমি এই যে এখানে বসাবো। ঠিক আছে, এখানে বসাবো, এখানে লিমিট সহকারে দেওয়া আছে, তাহলে ওইখানে বসাবো। যেহেতু এটা ইন্টিগ্রেশন করা আছে তাহলে আমি ওইটা একবারে বসাই দেবো। ঠিক আছে, তাহলে আমরা লিখি আমি কিন্তু এই যে এইখানে বসাবো, আমি বলছি এইখানে বসাবো, একবারে লিমিট শুদ্ধ বসাবো। যেহেতু ইন্টিগ্রেশন আমার করা হয়ে গেছে, তাহলে ইন্টিগ্রেশন করে পাইছি আমি কত, ইন্টিগ্রেশন করে পাইছি আমি সরাসরি একবারে লিখে দেবো। ইন্টিগ্রেশন করে পাইছি আমি থিটা প্লাস কত সি। আমরা থিটার মানটা জানি, থিটার মানটা আমি একবারে বসা দিয়ে আসি। থিটার মানটা জানি কজ ইনভার্স কত, কজ এইচ ইনভার্স। ঠিক আছে, কজ এইচ ইনভার্স কত এক্স বাই এ, কজ এইচ ইনভার্স এক্স বাই এ, এটা হচ্ছে থিটার মান। তাহলে থিটার মানটা আমি একবারে বসা দিয়ে আসি। তাহলে কজ এইচ ইনভার্স এক্স বাই এ, এটা হচ্ছে আমি থিটার মান ওই আগের থেকে বার করেছিলাম, তাহলে সেটা বসা দেবো। তাহলে ইন্টিগ্রেশন এখানে ছিল ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটারে ইন্টিগ্রেশন করে পাইছি কজ ইনভার্স এক্স বাই এ। তাহলে কজ এইচ ইনভার্স এক্স বাই এ, এটারে কাজ করে একবার আমি লিমিটটা বসাই দিই। যেহেতু এটারে আমরা ইন্টিগ্রেশন করছি তাহলে লিমিটটা ছিল আমার কত, আমার লিমিটটা ছিল এ থেকে কত পর্যন্ত, এক্স পর্যন্ত। এই যে এ থেকে এক্স পর্যন্ত, তাহলে আমি লিমিটটা বসাই দিই এ থেকে কত পর্যন্ত, এক্স পর্যন্ত ইকুয়াল, তারপরে আমার দেওয়া ছিল মিউ, রুট ওভার মিউ। তাহলে আমি রুট ওভার মিউটারে তুলি, রুট ওভার মিউ। এখন ডিটি রে যদি আমি ইন্টিগ্রেশন করি, আমি কিন্তু উভয় পক্ষে ইন্টিগ্রেশন করছি, এখানে থাকতেছে আমার ডিটি রে যদি আমি ইন্টিগ্রেশন করি, মূল কথা এখানে ডিটি রে যদি আমি ইন্টিগ্রেশন করলে পরে আমি খালি পাবো কত, ডিটি রে ইন্টিগ্রেশন করলে পরে খালি পাবো টি। তাহলে আমি লিখে নিই কত টি, আর আপার লিমিট ছিল 0 থেকে কত পর্যন্ত, টি পর্যন্ত। আপার লিমিট লাইন ছিল 0 থেকে কত পর্যন্ত, টি পর্যন্ত। এখন আমি লিমিটগুলো বসাই দেবো। লিমিটগুলো বসালে কি পাচ্ছি, তাহলে কোথায় বসাবো, যেহেতু এটারে আমরা কিসের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, যেহেতু এটারে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে পরে এটারে আমরা কি করে দেবো, এক্স এর জায়গায় এই মানগুলো বসাই দেবো। তাহলে কজ এইচ ইনভার্স এক্স এর জায়গায় বসালে এক্সই, তাহলে এক্স বাই এ সূত্রের মাইনাস, এবার বসাবো কত এ, লয়ার লিমিট এ বসাবো। তাহলে কজ এইচ ইনভার্স এ বসালে পরে এ বাই কত এ ইকুয়াল টু, এখানেও লিমিটটা বসা দেবো রুট ওভার কত মিউ, টি এর জায়গায় টি বসালে পরে আমরা পাবো খালি টি, বিয়োগ টি এর জায়গায় 0 বসালে পরে কত 0। ঠিক আছে, 0। তাহলে কস এইচ ইনভার্স এক্স বাই এ বিয়োগ কস এইচ ইনভার্স এ কাটিতে থাকে কত 1, এত ইকুয়াল টু রুট ওভার কত মিউ ইন্টু কত টি, রুট ওভার মিউ ইন্টু টি। এখন কস আমরা কত ডিগ্রির মান, কস কতর মান জানি আমরা 1, কস জানি আমরা 0 ডিগ্রির মান 1। ঠিক আছে, তাহলে একবারে বসাই দেব কস এইচ ইনভার্স এক্স বাই এ বিয়োগ 0 ইকুয়াল টু রুট ওভার মিউ ইন্টু কত টি। ঠিক আছে, টি। তাহলে এইখান থেকে আমার এক্স বাই এ ইকুয়াল টু এই কস ইনভার্স ওই পাশে যায়, কি হবে, কস ইনভার্স ওই পাশে যায় কস হয়ে যাবে, ইনভার্স সবসময় ওই পাশে গেলে পরে কস হয়ে যায়, কস ওই পাশে আসলে ইনভার্স হয়। তাহলে কস কত এইচ, কস এইচ, ঠিক আছে, থাকতেছে কত রুট ওভার মিউ ইন্টু কত টি, রুট ওভার মিউ ইন্টু টি। তাহলে আমরা এক্সটা ফ্রি করে ফেলবো, তাহলে এক্স ইকুয়াল টু এটা ভাগ আছে ওই পাশে নিয়ে যাই, তাহলে এটা তো ভাগ আছে ওই পাশে নিয়ে গেলে পরে আমরা আসতেছে কত এ কস এইচ রুট ওভার মিউ ইন্টু কত টি,
মিউ ইন্টু টি। এটার আমরা একটা নাম দিয়ে দিই, এটার নাম দিলাম কত নং সমীকরণ, এটার নাম দিলাম আমরা 2 নং ইকুয়েশন। এখন আমাদের কাজ হবে, আমরা যদি একটা কাজ করি, আমরা একটা কাজ করলে পরে আমরা কি ইকুয়াল টু পাইছি, এটা আমরা একটা মান পাইছি হচ্ছে, সেটা আমি দেখাই কেমন করে পাইছি। আমি যদি এটা লিখি ডিএক্স বাই কত ডিটি, সময়ের সাথে আমি টি রে উভয় পক্ষে হচ্ছে টি এর সাপেক্ষে কী করবো, ডেরিভেটিভ করে দেবো, ঠিক আছে। কি সাপেক্ষে, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, এক্স করলে পরে ডিএক্স বাই কত ডিটি ইকুয়াল টু, এইটাতে যদি আমরা অন্তরীকরণ করে দিই, ঠিক আছে। আমি এখানে একটা ভি দিই, ভিটা কিসের জন্য আমি দিলাম সেটা আমি বলতেছি। এক্স এর সাপেক্ষে এই 2 নং সমীকরণটা আমরা ডেরিভেটিভ করবো, মানে অন্তরীকরণ করবো, এক্স এর সাপেক্ষে না টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পরে ডিএক্স বাই কত ডিটি, আর টি এর সময়ের সাথে বেগের পরিবর্তনের সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে হচ্ছে বেগ বলে। আর এখানে আমরা অন্তরীকরণ করা বাকি রাখছি, তাহলে এটা কনস্ট্যান্ট, কস্টে করলে পরে কত সাইন, তাহলে সাইন এইচ, যেহেতু এটা কস থিটা পড়ি, হ্যাঁ কস কত পড়ি থিটা পড়ি, যেহেতু এটা থিটা না, ঠিক আছে, যেহেতু আমরা কি সাপেক্ষে করতেছি, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, যেহেতু এটা থিটা না, মানে কস মানে আমরা কি পড়বো, কস টি পড়বো, যেহেতু এটা কস টি না, তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা এটার কস থিটা হিসেবে করলাম, তাহলে কস থিটা করলে পরে কত সাইন থিটা, তাহলে রুট ওভার কত সাইন মিউ টি, যেহেতু এটা কি না, যেহেতু এটা টি না, এটা আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডি বাই কত ডিটি ইকুয়াল টু কত রুট ওভার মিউ ইন্টু কত টি। আমি আবার বলতেছি, এটারে কস থিটা হিসেবে নিলাম, কস থিটার অন্তরীকরণ আমরা জানি কত সাইন থিটা, কিন্তু যেহেতু এটা থিটা না, টি এর সাপেক্ষে করতেছি, তাহলে টি আছে রুট ওভার মিউ টি আছে, তাহলে ওইটারে আবার ডেরিভেটিভ করতে হবে। ওইটারে যদি আমরা আবার ডেরিভেটিভ করি তাহলে কি পাচ্ছি সেটা আমি দেখাই, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ভি ইকুয়াল টু, তাহলে এ সাইন এইচ রুট ওভার কত মিউ ইন্টু, এটা কিন্তু মিউ ইন্টু টি, টি এর সাপেক্ষে যদি রুট ওভার মিউরে যদি আমরা অন্তরীকরণ করি, মানে টি এর সাপেক্ষে রুট ওভার মিউরে অন্তরীকরণ করলে পারে আমরা পাবো কত, রুট ওভার মিউরে অন্তরীকরণ করলে পারে মিউটা কনস্ট্যান্ট, মিউটা আমার সামনে চলে আসবে না, আর থাকবে না টি রে করলে পারে আমরা আসতেছি কত 1, তাহলে মিউটারে আমরা একবারে সামনে লিখে দেখি, তাহলে রুট ওভার কত মিউ ইন্টু এ সাইন এইচ রুট ওভার মিউ ইন্টু কত টি, এটার নাম দিলাম আমরা কত নং ইকুয়েশন, এটার নাম দিলাম আমরা কত নং 3 নং সমীকরণ, ঠিক আছে। এখন এই দেখো ভাই, আমরা এখান থেকে কি করলাম, এখান থেকেও একটা বেগ আলোচনা করলাম, যেহেতু গতি আলোচনা করছে, গতির ভিতরে বেগ আছে, আমি কিন্তু আরেকটা আলোচনা করে রাখছি সে আগে, সেটা হচ্ছে কত নং সমীকরণ, সেটা হচ্ছে আমি এই যে 1 নং সমীকরণে আরেকটা বেগ সম্পর্কে আলোচনা করে রাখছি, ঠিক আছে। এটা সম্পর্কে আমি একটু এখন বাংলা লিখে দেবো, তাই আমার কি ম্যাথটা করা কমপ্লিট। তাহলে বাংলাটা লিখে দিই, সমীকরণ 1 ও 3 নং যথাক্রমে দ্রুত এবং সময় টি কালের বেগ, যেখানে সমীকরণ 2 নং সময়, যেখানে সমীকরণ কত 2 নং সময় টি কালের দূরত্ব প্রদান করে কণাটি বেগের ক্রমাগত বৃদ্ধি নিয়ে এক্স অক্ষের যোগ বোধক দিকে চলতে থাকবে। আমি এখানে কি বললাম, এখানে বললাম যে সমীকরণ 1 নং, সমীকরণ 1 নং এ আমার ছিল কত, ভি ইকুয়াল টু রুট ওভার মিউ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার, এটা ছিল সমীকরণ 1 নং এবং 3 নং যথাক্রমে। 3 নং এ আমার ছিল ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু রুট ওভার মিউ, এখানে ছিল রুট ওভার মিউ ইন্টু এ সাইন এইচ রুট ওভার মিউ কত টি। সমীকরণ 1 নং ও 3 নং যথাক্রমে দূরত্ব এক্স এবং সময় টি, এটা ছিল কত, দূরত্ব এক্স ছিল আর সময় কত ছিল, টি ছিল, কালের বেগ, যেখানে সমীকরণ 2 নং সময় টি কালের দূরত্ব প্রদান করে, ঠিক আছে। কিসের দূরত্ব প্রদান করতেছে, ওই 2 নং এর দূরত্বই প্রদান করে, কণাটি বেগের ক্রমাগত বৃদ্ধি, মানে আমার একটা
সরল রেখা ছিল, এখানে ও একটা বিন্দু ছিল, এখান থেকে একটা বস্তু চলতে শুরু করতেছিল, চলতে চলতে সময় বাড়তেছিল, বেগে বাড়তেছিল, বাড়তে বাড়তে একসময় এখানে এসে স্থির হয়ে গেছিলো, থামিয়ে গেছিলো। বৃদ্ধি নিয়ে এক্স অক্ষের দিকে মানে এক্স অক্ষের দিকে যোগবোধক মানে পজিটিভ দিকে চলতে থাকবে। এটাই হচ্ছে আমার কি গতি, আর এটাই হচ্ছে গতির আলোচনা। ঠিক আছে, গতির আলোচনা চালিয়ে পরে যদি সমানুপাতিক হারে চায় তাহলে এটা, আর ব্যস্ত অনুপাতিক হারে চালিয়ে পরে আরেকটা সমীকরণ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, পরে কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে।